আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, নমস্কার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, নমস্কার। সবাই ভালো আছো? হ্যাঁ, আপনারা না ভালো স্যার, আছেন? ভালো নাই, জ্বর একটু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। সুমাইয়া জ্বর এসছে। আমি দোয়া করি। ওষুধপত্র খাচ্ছ সুমাইয়া? জি প্যারাসিটামল না স্যার পারলে খাই। তো বুঝতে পারছো করোনা মহামারী তো সুতরাং সবাই একটু সিরিয়াস থাকবে তোমাদের স্বাস্থ্যের ব্যাপারে যেন তোমরা সুরক্ষিত থাকতে পারো। এখন আমাদের আজকে তো ইংলিশ সেকেন্ড পেপার। গত ক্লাসে রাইট ফ্রম ভার্বস পড়িয়েছিলাম। সবার মনে আছে? গত ক্লাসে রাইট ফ্রম ভার্বস পড়িয়েছিলাম। সবার মনে আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, অনুষ্ঠান। আয়শা মনি ভালো আছো? আশা করি। জি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তোদের ওই প্রথমে যে এইচপি আছে, এইচপিটা একটু দিয়ে দিই। সবাই খাতা কলম নাও, আর যে আমাদের যে মডেল কোশ্চেন বইটা আছে সেই মডেল কোশ্চেন বইটা নাও। রাইট ফ্রম ভার্বস এর ইম্পর্টেন্ট নিয়মগুলো আলোচনা করছিলাম। মডেল কোশ্চেন বইটা নাও। নিয়েছি। মডেল কোশ্চেন বইটা নিয়েছো? তোমাদের যে নবদূত নবদূত মডেল কোশ্চেন বই আছে। আচ্ছা, সবাই দেখো এখানে খেয়াল করো তোমাদের এইচপি গত ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এ ডিবেটিং ক্লাব। এটা তোমাদের সিলেবাস দেখতে পাচ্ছি, সিলেবাসে তোমাদের 28 পেজে আছে অ্যাপ্লিকেশন ফর এ ডিবেটিং ক্লাব। এখন আমি বলছিলাম যেহেতু আমাদের এখানে আহ, সপ্তাহে ফার্স্ট পেপার ক্লাস একটা, সেকেন্ড পেপার ক্লাস একটা, সেই জন্য আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হলে আমাদের একটু যে কোনো ডিসকাশন সেটাও একটু মানে দ্রুত করতে হবে। আর যে রাইটিং আইটেম আছে, রাইটিং আইটেম নর্মালি আমরা ক্লাসে একটা করে দিই, তো এখানে রাইটিং আইটেম আমাদের দুইটা করে দিতে হবে। তো দুইটা রাইটিং আইটেম দেওয়া হবে, মুখস্থ করে যে কোনো একটা লিখবে। যে কোনো একটা লিখে তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এই মেসেঞ্জার গ্রুপে এটা ছবি দেবে। তো এখানে আমাদের আহ, লিখে রাখো, খাতায় লিখে রাখো, খাতা কলম নাও, খাতায় লিখে রাখো। এখানে আমাদের ওই অ্যাপ্লিকেশন ফর এ কম্পিউটার ক্লাব, অ্যাপ্লিকেশন ফর এ কম্পিউটার ক্লাব অর্থাৎ বিদ্যালয়ে কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠার জন্য একটা আবেদন করতে হবে। আবারও বলছি অ্যাপ্লিকেশন ফর এ কম্পিউটার ক্লাব, এটা তোমাদের সিলেবাসের 28 পেজে আছে, ইংলিশ সেকেন্ড পেপার। আর আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং অ্যান ইলেকটিভ সাবজেক্ট। অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং অ্যান ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ তোমার যে ফোর্থ সাবজেক্ট আছে সেই ফোর্থ সাবজেক্ট পরিবর্তন করার জন্য আবেদন। আমরা বলছি অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং অ্যান ইলেকটিভ সাবজেক্ট। পার্টিসিপেন্ট লিস্টে একটু দেখে নিই। বর্তমানে আমি সহ প্রায় 22, 23 জন উপস্থিত আছে। সবাই রেগুলার ক্লাস করবে। এর মধ্যে আপনার লিখেছে কিন্তু রোল নাম্বারটা নাই। এখানে দুর্গা আছে, দুর্গার রোল নাম্বারটা নাই। রোল নাম্বারটা পাশে থাকতে হবে। এছাড়া ফারিয়া ঠিক আছে, খাদিজা যাদের ঠিক নেই, রোল নাম্বার নেই তাদের কথাই বলছি। মরিয়ম রোল নাম্বারটা দিতে হবে। নুসরাত ইসলাম রোল নাম্বার দিতে হবে। নুসরাত জাহান, সামিয়া রোল নাম্বারটা দিতে হবে। সামিয়া, সঞ্জিতা, বাকিদের ঠিক আছে। কাস্টমার রোল নাম্বারটা দিতে হবে। তাসফিয়া ঠিক আছে। জাকিয়া সুলতানের রোল নাম্বারটা দিতে হবে। তাবাসসুম রোল নাম্বারটা দিতে হবে। পুরো নাম লেখার দরকার নেই, তোমার যে ডাক নাম আছে ডাক নামটা লেখো। কিন্তু
রোল নাম্বারটা দিয়ে তারপর জয়েন দ্য মিটিং দিও। ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের ফেসবুক গ্রুপের ক্লাসটা, যেন তোমার ক্লাসটা বারবার দেখতে পারো, রিভিশন করতে পারো। আচ্ছা, এখানে কি জয়েন করছো? তারপরে হচ্ছে তোমাদের এটা এইচপি হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এ কম্পিউটার ক্লাবের জন্য আবেদন। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং অ্যান ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ তোমাদের 4 সাবজেক্ট পরিবর্তনের জন্য আবেদন। এই দুটো অ্যাপ্লিকেশন মুখস্থ করে যে কোনো একটা এইচপি লিখবে, খাতায় লিখে মোবাইলের ছবি তুলবে। মোবাইলের ছবি তুলে তুমি মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে দেবে। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে, একটু ঠান্ডা লেগেছে। আচ্ছা, স্ক্রিন শেয়ারিং করেছি, দেখতে পাচ্ছ? সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ারিং করেছি? জি স্যার। দেখতে পাচ্ছ? আচ্ছা, বাকিদের কি অবস্থা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সবাই জি একটু- স্যার। ঠিক আছে, সময় বলছে, ঠিক আছে। সবাই একটু সিরিয়াস থাকবে, কারণ বুঝতে পারছো যে প্রতিটা সাবজেক্টই এরকম দেখতে পাচ্ছ, যেহেতু অনলাইনে ক্লাস, খুব বেশি ক্লাস করা যায় না, কারণ ব্রেনের উপর, চোখের উপর একটা চাপ পড়ে। ল্যাপটপে ক্লাস করো কিংবা মোবাইলে ক্লাস করো, সেগুলো ক্লাসগুলো কিন্তু লিমিটেড। নিশ্চয়ই খেয়াল করেছো, লিমিটেড ক্লাস। লিমিটেড ক্লাস মানে হচ্ছে যেমন ইংলিশের ক্লাস সপ্তাহে 2টা, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার। সেভাবে কিন্তু ক্লাসগুলো দেওয়া হয়েছে, সেজন্য প্রত্যেকে অবশ্যই সিরিয়াসলি ক্লাসে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, এইচপিটা কি বুঝতে পেরেছো তোমরা? এইচপিটা বোঝা গেল? দুটো অ্যাপ্লিকেশন দিয়েছি, সবাই কি লিখেছো অ্যাপ্লিকেশন দুটো? আমি খাতায় লিখতে বলেছিলাম, অ্যাপ্লিকেশন ফর এ কম্পিউটার ক্লাব আর অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং অ্যান ইলেকটিভ সাবজেক্ট। লিখেছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, নমস্কার রুফায়দা, ভালো আছো রুফায়দা? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার কি এইচপিটা বুঝতে পেরেছো কিনা? যেখানে একজন বা দুইজন বলো, ডিসিপ্লিন আছে। স্যার স্পিড আবার বলেন। আচ্ছা, রুফায়দা, হ্যাঁ, এখানে তোমাদের সিলেবাসে 28 পেজে দেখতে পাচ্ছি, 28 পেজে আছে ইংলিশ সেকেন্ড পেপার। এখানে অ্যাপ্লিকেশন আমাদের করতে হবে, যে অ্যাপ্লিকেশন ফর এ কম্পিউটার ক্লাব, অর্থাৎ একটা কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠা করার জন্য আমাদের আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর এ কম্পিউটার ক্লাব। আর আরেকটা অ্যাপ্লিকেশন দিয়েছি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং অ্যান ইলেকটিভ সাবজেক্ট। অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং অ্যান ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ যে 4 সাবজেক্ট থাকে, সেই 4 সাবজেক্ট পরিবর্তনের জন্য আবেদন। ঠান্ডা লাগাইলাম। হ্যাঁ, মনিও বুঝতে পেরেছো? মনিও, হ্যালো। হ্যাঁ, অ্যাপ্লিকেশন বোঝা গেল? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই দুটো অ্যাপ্লিকেশন মুখস্থ করে যে কোনো একটা লিখবে। এখন তোমাদের যে মডেল কোশ্চেন বইটা আছে, সেই মডেল কোশ্চেন বইও দেখতে পাচ্ছ। আর এখানে যে পিডিএফ ফাইল করে আমি স্ক্রিন শেয়ারিং করেও দেখাচ্ছি। আমাদের রাইট ফ্রম ভার্বস আলোচনা চলছে। তো এখানে তোমাদের আহ, মনিও কিছু বলছিলে, ওই কিন্তু স্পিকারটা সাউন্ডটা অফ হয়ে গেছে। মনিও শুনতে পাচ্ছ? হ্যালো মনিও, Bisa, মনিও শুনতে পাচ্ছ? মনিও, হ্যালো।
মিসের ক্লাসে কেউ ঢুকতে পারতেছে না, মিসও ঢুকতে পারতেছে না নিজের ক্লাসে। মরিয়মের রোল কত? আমরা জয়েনও করতে পারতেছে না। এই নিয়ে হ্যাঁ হ্যাঁ, মরিয়ম শুনতে পাচ্ছে। স্যার মরিয়মে মিউট হয়তো বা অন করে ফেলছে। হ্যাঁ সেটাই বলছিলাম যে হ্যাঁ মরিয়ম একটু মিউট রাখতে হবে, আর একটু সাবধান করছি, ক্লাসটা রেকর্ড হচ্ছে এবং এই রেকর্ডেড ক্লাস কিন্তু যে ফেসবুক গ্রুপে তো ভিডিও লিংক থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলেও যাবে। স্বাভাবিকভাবে বুঝতে পারছো পুরো স্কুল এবং পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বই দেখবে। এখন একটা ক্লাস যদি ইউটিউবে যায়, ইউটিউবে তো যে কেউ ভিডিওটা দেখতে পারে। এগুলো সাবধান, তোমাদের বারবার বলছি তোমাদের আচার আচরণ কথাবার্তা কাজকর্ম যেন সাবধানে হয়। আচ্ছা, এখন এখানে আমাদের গত ক্লাসে কিন্তু আমি এই পর্যন্ত যে রাইট ফর্ম অফ ভার্বস এর রুল নাম্বার 11 পর্যন্ত আলোচনা করেছিলাম। এটা তোমাদের রাইট ফর্ম ভার্বস আছে পেজ নাম্বার 73। আচ্ছা, মডেল কোশ্চেন বইটা নিয়েছো? 73 পেজে রাইট ফর্ম ভার্বস আছে না? পেজ নাম্বার ঠিক আছে? হ্যালো, জি স্যার ঠিক আছে। ঠিক আছে, খাদিজা বলছে সবসময় সাবজেক্ট টিচার যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, কারণ সাবজেক্ট টিচারদের সাহায্য সহযোগিতা না করলে তোমার লেখাপড়া হবে না। কারণ 9-10 বিশাল সিলেবাস, অনেক বড় সিলেবাস, শুধু ইংলিশে না, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বিশাল সিলেবাস। সুতরাং সাবজেক্ট টিচার ক্লাস নেওয়ার সময় শুধু আমি না, যে কোনো সাবজেক্ট টিচার যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে অবশ্যই সেখানে রিপ্লাই দেবে, অবশ্যই উত্তর দিবে যখন কোনো প্রশ্ন করবে। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে, যেটা আলোচনা হচ্ছে সেই সম্পর্কে প্রশ্ন থাকে, অবশ্যই তুমি আনমিউট করে তুমি জিজ্ঞেস করবে প্রশ্ন। আচ্ছা, তো এখন আমাদের আজকে যে মূল আলোচনা রাইট ফর্ম ভার্বস এখানে দেখতে পাচ্ছি, যেহেতু এটা নবদ্বীপ মডেল কোশ্চেন বই, এখানে এটা কিন্তু একটা বিশাল একটা বই এবং এখানে অনেকগুলো রুল আছে, অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আলোচনা করছি, বাকি নিয়মগুলো তুমি নিজে বাসায় পড়ো বা বাসায় দেখো। এর মধ্যে এখানে এই রুল নাম্বার 14, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে মানে অনেকবারই থাকে, আমি প্রশ্নগুলো দেখেছি। সেটা হচ্ছে রুল নাম্বার 14, দেখো, কালেকটিভ নাউন সমষ্টিগত অর্থে বসে কিন্তু একক অর্থে বসে। অর্থাৎ কালেকটিভ নাউন হচ্ছে যেটা আমাদের একটা দলকে বোঝায়। এখন দল যেহেতু একটা সুতরাং আমাদের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার। দল একটা হলে ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে সেটাই বলা হয়েছে, যদিও বিষয়টা এখানে স্পষ্ট না, সেই জন্য আমি আলোচনা করে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন গুলো হচ্ছে যেটা দিয়ে একটা দল বোঝায়। যেমন এখানে দেখতে পাচ্ছ দা আর্মি বি ফ্লেড, ফ্লেড মানে হচ্ছে পালিয়ে যাওয়া। এখন এখানে এই যে আর্মি, তো সেনাবাহিনীর একটা দল, তো সেনা দল বোঝাচ্ছে, দল যেহেতু একটা সুতরাং ভার্বটা সিঙ্গুলার হবে। ওই দলের মধ্যে দুইজন, তিনজন, 5 জন, 10 জন, 100 জন থাকতে পারে, কিন্তু দল তো একটা, সুতরাং ভার্বটা সিঙ্গুলার হবে। সেই জন্য কিন্তু এখানে বি ভার্ব হিসেবে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইজ হবে, বি ভার্ব হিসেবে ইজ হবে, আর যদি পাস্ট টেন্সে ব্যবহার করে তাহলে ওয়াজ হবে। আর এখানে একটা কথা বলেছে কিন্তু পৃথক পৃথক সত্তা বুঝালে ভার্ব প্লুরাল হয়, এত কঠিন কঠিন বাংলা ব্যবহার করলে আসলে বোঝা মুশকিল। সেটা হচ্ছে যে ওই দলের মধ্যে যদি বিভাজন দেখা যায়, অর্থাৎ ওই দলের মধ্যে যদি ভাগ ভাগ দেখা যায়, যে দলের মধ্যে 10 জন আছে, এর মধ্যে 5 জন বলছে এটা ঠিক আর 5 জন বলছে না ওটা ওটা ঠিক, একজন 5 জন বলছে এটা সঠিক আর 5 জন বলছে না ওটা সঠিক সঠিক। এরকম যদি ভাগ দেখা যায় তাহলে কিন্তু আমাদের ভাগটা প্লুরাল হয়ে যাবে। দলে যেহেতু ভাগ দেখা যাচ্ছে, ভাগ হয়ে গেছে, একটা দল 2 ভাগ হয়ে গেছে, তো একটা দল 2 ভাগ হয়ে গেছে, সুতরাং ভাগটা প্লুরাল হবে। যেমন দেখাই, এই যে উদাহরণ, দ্য কমিটি ডিভাইড ইনটু ওয়ান ডিসিশন, একটা সিদ্ধান্ত নিতে গিয়ে ডিভাইড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এখন কমিটি কিন্তু একটাই, ঠিক আছে, কমিটি একটাই, সেক্ষেত্রে আমাদের ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা। যেমন এখানে হয়েছে দ্য কমিটি হ্যাজ ইস্যুড ইটস ডিসিশন, হ্যাজ হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য হ্যাজ হয়েছে। কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে আর হয়ে গেছে।
দ্য কমিটি আর ডিভাইডেড ইনটু ওয়ান ডিসিশন। অর্থাৎ একটা ডিসিশন বা একটা সিদ্ধান্ত নিতে গিয়ে তারা ভাগ হয়ে গেছে, একটা দলই দুই ভাগ হয়ে গেছে। তা একটা দল যেহেতু দুই ভাগ হয়ে গেছে, এখন আমাদের ভাগটা প্লুরাল হবে, এখন আমাদের ভাগটা বহুবচন হবে বা প্লুরাল হবে। তাহলে যদি এক কথা বলি তাহলে আমাদের কালেক্টিভ নাউন দিয়ে একটি দলকে বোঝায়। আর দল যেহেতু একটা দল, সেজন্য ভাগটা আমাদের সিঙ্গুলার হবে। আর ওই দলের মধ্যে যদি আমাদের ভাঙন থাকে বা ভাগ থাকে, একটা দলের মধ্যে যদি ভাগ হয়ে যায়, তাহলে আমাদের ভাগটা প্লুরাল হবে, তাহলে আমাদের ভাগটা অবশ্যই প্লুরাল হবে। হ্যাঁ, কালেক্টিভ নাউনের নিয়মটা বুঝতে পেরেছে সবাই? হ্যাঁ, জি নিয়মটা স্যার। আচ্ছা, ঠিক আছে, খাদিজা বলেছে বুঝতে পেরেছে। আমি বললাম যে আমি মোস্ট ইম্পর্টেন্ট যে নিয়মগুলো সেগুলো আলোচনা করছি। এখানে পুরোটা রুলে দেখা যাচ্ছে যে এখানে তোমাদের বইতে দাগিয়ে রাখো অথবা খাতায় লিখে রেখো, ইম্পর্টেন্ট নিয়মগুলো শুধু আলোচনা করছি। এখানে রুল 15 বলছে কিছু শব্দ আছে, যে শব্দগুলোর পরে আমাদের অবশ্যই ভার্বটা প্লুরাল হবে। এই শব্দগুলো একেবারে মুখস্থ কণ্ঠস্থ রাখা উচিত। সেটা হচ্ছে এ নাম্বার অফ, এ লট অফ, মেজরিটি অফ, এ ম্যান। এখন এগুলো দিয়ে তো বোঝাই যাচ্ছে যে অনেক বোঝাচ্ছে, অনেক কেউ যে নাম্বার অফ প্রচুর, এ লট অফ প্রচুর, মেজরিটি মানে অধিকাংশ, এ ম্যানি এটা দিয়ে বোঝাচ্ছে অনেকেই, অনেক। তাহলে সেক্ষেত্রে এগুলো পরে অবশ্যই ভাবটা প্লুরাল হবে। যেমন দেখতে পাচ্ছি এ নাম্বার অফ বয়েজ বি প্রেজেন্ট দেয়ার, বি ভার্ব ব্যবহার করতে বলেছে। তো বি ভার্বের উপর আগেও বলেছি যে বি ভার্ব মানে হচ্ছে যে প্রেজেন্ট ফর্মে আছে এম ইজ আর পাস্টে আছে ওয়াজ ওয়ার। তাহলে প্রেজেন্ট হলে আমাদের অবশ্যই আর হবে, কারণ এখানে এই নাম্বার অফ আছে, এই নাম্বার অফ আছে। আর যদি পাস্ট টেন্সে ব্যবহার করতে চাই তাহলে ওয়্যার হবে, এই যে ওয়্যার বসেছে, ওয়্যার হবে, কারণ এই নাম্বার অফ আছে। এই নাম্বার অফ মানে হচ্ছে প্রচুর, বেশ কিছু সংখ্যক বা প্রচুর। তাহলে অবশ্যই ভাগটা আমাদের প্লুরাল হবে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছে। এই শব্দগুলো একটু মুখস্থ কণ্ঠস্থ রেখো। এখানে রুল নম্বর 15 সাথে 16 দেওয়া হয়েছে। এটা এই 15 বিপরীত হচ্ছে 16। এখানে বলা হচ্ছে যে যদি এ নাম্বার অফ না দা নাম্বার অফ থাকে, অথবা ম্যানি এ থাকে, ম্যানি এ ফ্রেজটা হচ্ছে ম্যানি এ, তাহলে এরপরে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। দা নাম্বার অফ এবং ম্যানি এ, এই দুটো ফ্রেজের পরে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন দেখতে পাচ্ছেন দা নাম্বার অফ স্টুডেন্টস, প্রেজেন্ট হলে ইজ হবে, কারণ এখানে দা নাম্বার অফ আছে, এ নাম্বার অফ না দা নাম্বার অফ আছে। সুতরাং এখানে আমাদের সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার হবে, সেই জন্য ইজ হবে। আর যদি পাস্ট টেন্সে ব্যবহার করি তাহলে ওয়াজ ওয়াজ হবে, কারণ এখানে দা নাম্বার অফ আছে। এখানে এরপরে যে 19তম নিয়মটা ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে যে আমাদের সবসময় দেখতে হবে যে সিঙ্গুলার সাবজেক্ট আছে কিনা। তো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। যেমন দেখো, ওয়ান অফ দ্য বয়েজ ইজ ব্রেভ। এখন প্রশ্ন হতে পারে বয়েজ এতগুলো বালক আছে, তাহলে আবার ইজ হয়েছে কেন? এখানে দেখতে হবে যে আমাদের হেডওয়ার্ড কোনটা। হেডওয়ার্ড মানে হলো সাবজেক্টের মূল শব্দ। যেমন এখানে ওয়ান অফ দ্য বয়েজ, এখানে কিন্তু ওই সকল বালককে নিয়ে কথা হচ্ছে না, বালকের মধ্যে একজনকে নিয়ে কথা হচ্ছে। ওয়ান অর্থাৎ একজনকে নিয়ে কথা হচ্ছে। তো একজন যদি বলি, তাহলে সেই একজন তো সিঙ্গুলার অর্থাৎ এখানে হেডওয়ার্ডটা সিঙ্গুলার। তা হেডওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর হেডওয়ার্ড প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। এখন কথা হচ্ছে যে আমরা হেডওয়ার্ডটা চিনব কিভাবে, বা হেডওয়ার্ড কেন আসে? হেডওয়ার্ড আসে যখন আমাদের সাবজেক্টটা 3টা 4টা 5টা শব্দ বা 6টা শব্দ মিলে একটা বড় সাবজেক্ট হয়। তা একটা বড় সাবজেক্ট হলে তখন হেডওয়ার্ড দেখতে হয় যে হেডওয়ার্ডটা কি সিঙ্গুলার আছে নাকি হেডওয়ার্ডটা প্লুরাল আছে। হেডওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, আর হেডওয়ার্ড প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। এখন হেডওয়ার্ড চিনব কিভাবে? এখন হেডওয়ার্ড চেনার উপায় হচ্ছে
সাবজেক্টটা যখন অনেক বড়, যেমন এখানে কিন্তু শুধু সাবজেক্ট ওয়ান না, সাবজেক্ট হচ্ছে ওয়ান অফ দা বয়েজ, এই পুরোটা সাবজেক্ট, এই সম্পূর্ণটা সাবজেক্ট বা পুরোটা সাবজেক্ট। এখন এখানে হেডওয়ার্ড কিভাবে চিনবো? হেডওয়ার্ড থাকে প্রিপোজিশনের আগে, তাহলে প্রিপোজিশন এখানে অফ আছে, এটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের আগে সাধারণত হেডওয়ার্ড থাকে। তাহলে এখানে হেডওয়ার্ডটা কি? এখানে অফটা প্রিপোজিশন, হেডওয়ার্ড হচ্ছে ওয়ান। এটা তো দেখাই যাচ্ছে যে ওয়ান দিয়ে তো সিঙ্গুলার বোঝাচ্ছে, তার মানে হেডওয়ার্ডটা সিঙ্গুলার। তো হেডওয়ার্ড যেহেতু সিঙ্গুলার, তাহলে এরপরে যখন ভার্ব দিচ্ছ, যে মেইন ভার্বটা দিচ্ছ, সেই মেইন ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। সেই জন্য এখানে হয়েছে ইজ। আর যদি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করতাম, বি ভার্বটাকে পাস্ট টেন্সে ব্যবহার করতাম, তাহলে ওয়াজ। আচ্ছা, এটা কি বোঝা গেল কিনা হেডওয়ার্ডের বিষয়টা? হেডওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, বুঝতে পেরেছো সবাই? জি স্যার, বোঝা যায়। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। নিয়মগুলো ভালো বলছি, বইতে দাগিয়ে রেখো, কারণ এখানে 49টা নিয়ম আছে। এতগুলো নিয়ম তুমি যদি মানে একবারে পড়তে যাও, তাহলে তোমার কিছুই মনে থাকবে না। মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমাদের মনে রাখতেই হবে, সেগুলোই আমি আলোচনা করছি। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম বুঝলাম কিভাবে? মোস্ট ইম্পর্টেন্ট নিয়মগুলো বুঝতে পেরেছি যেহেতু দীর্ঘদিন ধরে স্কুল এবং কলেজে ক্লাস নিচ্ছি। ওখানে তোমাদের যে বোর্ড কোশ্চেন গুলো আছে বা টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো দেখলে দেখা যায় যে কোন নিয়মগুলো আমাদের বেশি দরকার, কোন নিয়মগুলো আমাদের প্রশ্নে বেশি থাকে এবং বেশি দরকার হয়। সেই প্রশ্নগুলো দেখে মানে ইম্পর্টেন্ট বা কোনগুলো নিয়ম ইম্পর্টেন্ট সেগুলো দেখতে হয় বা বুঝতে হয়। এই যে একটা নিয়ম দেখতে পাচ্ছি, 24তম নিয়ম। এটা তো প্রচুর ব্যবহার আছে। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন 24তম নিয়ম। রিলেটিভ প্রোনাউন বলতে আসলে বোঝায় আমাদের যে প্রোনাউন দিয়ে আমাদের আহ, একটি প্রধান বাক্যাংশের সাথে একটি নির্ভরশীল বাক্যাংশ যুক্ত হয়, অর্থাৎ দুইটা বাক্যাংশ আমাদের যুক্ত হয়, সেই প্রোনাউনকে বলে রিলেটিভ প্রোনাউন। এখন এটা আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন ব্যক্তির ক্ষেত্রে হু বসে, বস্তুর ক্ষেত্রে হুইচ বসে, আর দ্যাটটা ব্যক্তি অথবা বস্তু দুইটাকেই যুক্ত করতে পারে। তা এখন কথা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনের পরে যে আমাদের ভার্বটা বসবে, সেই ভার্বটা আসলে কি হিসাবে বসবে? সেই ভার্বটা বসবে রিলেটিভ প্রোনাউনের আগে, ঠিক আগে যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। যেমন দেখো, এখানে বলছে হেতি হু ইজ মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি, বা হিতি যেটাই বলো। এখন এখানে দেখা যাচ্ছে হুটা এই যে হিতিকে নির্দেশ করছে, তাহলে এখানে তো ব্যক্তি একজন, যেহেতু ব্যক্তি একজন, সেই জন্য এখানে যে হু এর পরে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, মানে ইজ হয়েছে। আর যদি এখানে দুইজনের নাম থাকতো, এই যে হু এর আগে যদি দুইজনের নাম থাকতো, তাহলে কিন্তু এখানে ইজ না হয়ে আর হতো। আর একটা কথা বলি, এখানে উদাহরণগুলো কিন্তু বি ভার্ব দেখাচ্ছে, বি ভার্ব আছে, কিন্তু বি ভার্ব ছাড়াও অন্য ভার্বও বসতে পারে। তো সেক্ষেত্রে টেন্স অনুযায়ী বসাতে হবে। আর বি ভার্ব হলে তো প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, এর মধ্যে থেকেই নিতে হবে এম ইজ আর। আর পাস্ট টেন্সে হলে ওয়াজ অথবা ওয়্যার, এই দুইটার থেকেই যে কোনো একটা নিতে হবে। কিন্তু যেটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে এই রিলেটিভ প্রোনাউন, সেটা হু হোক, হুইচ হোক কিংবা দ্যাট হোক, তার আগে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট যদি একটা থাকে তাহলে সিঙ্গুলার, আর যদি সাবজেক্ট দুইটা বা তার বেশি থাকে, তাহলে ভার্বটা প্লুরাল হবে। এমনকি যদি অন্য পার্সন হয় তাহলেও পরিবর্তন হবে। যেমন এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে ইউ হু আর এ বয় অফ 20 শুড পারফর্ম দ্য ডিউটি। এখানে দেখা যাচ্ছে এই যে হু দিয়ে যুক্ত হয়েছে, হু একটা রিলেটিভ প্রোনাউন, তার আগে ইউ আছে। ঠিক আছে, এখন ইউ তো সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। আর আমরা জানি যে ইউ এর সাথে প্রেজেন্ট টেন্সে যদি বি ভার্ব বসাই, তাহলে একটা ভার্বই বসতে পারে, সেটা হচ্ছে আর।
আর যদি past tense হয়, past tense হলে তাহলে were, were। তাহলে ইউ এর সাথে তো আমাদের সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে ওয়্যারই বসবে। তো এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেছে সেই জন্য আমাদের আর হয়েছে। ইউ হু আর এ বয় অফ 20 শুড পারফর্ম দ্য ডিউটি। তাহলে রুল নাম্বার 24 24 কে যদি এক কথায় বলি তাহলে আমাদের যে রিলেটিভ প্রোনাউন আছে হু হুইচ কিংবা দ্যাট, তো তার আগে ঠিক আগেই যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের এরপরে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে বসাতে হবে। এখন সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব বসবে, আর যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসবে। হ্যাঁ, খাদিজা কি বুঝতে পেরেছো এখানে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা এটা কিন্তু জি আবার স্যার। দেখাচ্ছি। ঠিক আছে, এটা এটা কিন্তু আবার বলছি, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের নিয়ম। আহ, 26 এ 26 এ আমাদের এই যে কিছু শব্দ আছে, শব্দগুলো একটু মনে রেখো। as well as, along with, together with, and not, in addition, accompanied by। এই শব্দগুলো কোনো বাক্যে বসলে আমাদের যে এদের আগে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাতে হবে। as well as, এবং, along with, সাথে, with মানে সাথে, together with ও সাথে। এখন সাথে তো অনেকেই থাকতে পারে, কিন্তু এদের আগে কে আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাতে হবে। আমরা বলছি এদের আগে, যেমন দেখো আলী as well as his brother has come here, এখানে has হচ্ছে, অথচ এখানে দেখা যাচ্ছে ব্যক্তি আছে দুইজন, একজন হচ্ছে আলী, একজন হচ্ছে হিজ ব্রাদার। তাহলে দুইজন হলে তো এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ সংক্ষেপে বললে প্রেজেন্ট নাম্বার 3 তে আছে সেন্টেন্সটা। তাহলে এখানে তো আমাদের হ্যাভ হওয়ার কথা, যেহেতু দুইজন আছে তাহলে তো এখানে হ্যাভ হওয়ার কথা, হ্যাভ থাকার কথা, কিন্তু না, এখানে আমাদের হ্যাজ হচ্ছে। হ্যাজ কেন হয়েছে? কারণ এখানে as well as আছে। as well as থাকলে নিয়ম কি? as well as থাকলে এই পরে কে আছে এটা দেখা যাবে না, আগে কে আছে তাকে দেখতে হবে। as well as এর আগে কে আছে তাকে দেখতে হবে। তো as well as এর আগে আছে আলী, তো আলী তো থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন একজনকে বোঝাচ্ছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের হ্যাজই হবে। যেমন আজকে হি থাকলে হি হ্যাজ কাম, শি থাকলে শি হ্যাজ কাম। তো এখানে আলী অথবা রহিম যে কোনো একজন থাকলে হ্যাজ দিতে হবে, তো সেই জন্য এখানে হ্যাজ হচ্ছে। আবারও বলছি এই শব্দগুলো একটু মনে রাখতে হবে, as well as, with, along with, together with, accompanied by। পরের গুলো অবশ্য খুব বেশি থাকে না, যে and not এগুলো দিয়ে খুব বেশি প্রশ্ন হয় না, in addition to এটা দিয়ে খুব বেশি প্রশ্ন হয় না, কিন্তু এই as well as, along with বা শুধু with এটা দিয়ে অনেক প্রশ্নই হয়। তো এগুলো বাক্যে থাকলে আমাদের এদের আগের থাকা সাবজেক্ট, এদের আগে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টকে দেখে ভার্বটা বসাতে হবে। আগে থাকা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর এদের আগে থাকা সাবজেক্ট যদি প্লুরাল হয়, বহুবচন হয়, তাহলে আমাদের ভার্বটা প্লুরাল হবে। হ্যাঁ, নিয়মটা বোঝা গেল? হ্যালো, হ্যাঁ সবাই স্যার শুনতে 4 নাম্বারটা একটু বুঝিয়ে দেন না। চাটাও কি উদাহরণটা? জি স্যার। আচ্ছা, এক মিনিট। এই যে দে অ্যাকম্পানিড বাই देयर ফাদার নাকি এটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, অ্যাকম্পানিড শব্দের অর্থ হচ্ছে সাথে যাওয়া বা সাথে থাকা। তো এখানে দেখা যাচ্ছে দে অ্যাকম্পানিড বাই देयर ফাদার হ্যাভ অ্যারাইভড। এখানেও তো দেখা যাচ্ছে অ্যাকম্পানিড বাই আছে। তাহলে অ্যাকম্পানিড বাই থাকলে আমাদের এদের আগে থাকা সাবজেক্ট দেখতে হবে। তো এখানে আগের তো সাবজেক্ট হচ্ছে দে, তো দের সাথে তো আমাদের প্লুরালই হবে, এর সাথে তো আমাদের বহুবচনই হবে। তো সেই জন্য যদি প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করি তাহলে এখানে হ্যাভ হবে, এই যে হ্যাভ অ্যারাইভড। দের সাথে তো আমাদের হ্যাভই হবে, মনে করো তারা এসেছে, দে হ্যাভ অ্যারাইভড।
তারা গিয়েছে, দে হ্যাভ গন। হ্যাঁ, বুঝতে পেরেছো? দে থাকার কারণে আমাদের জি হ্যাভ হচ্ছে। আচ্ছা। আমি হ্যাঁ, সামিয়া কিছু বলবে? সামিয়া? আচ্ছা, এরপরে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে কোন সেন্টেন্সে নির্দিষ্ট একটা পরিমাণ অথবা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য কিংবা দূরত্ব বোঝাতে ভার্বটা সবসময় সিঙ্গুলার। এটা নিয়ে অনেক কনফিউশন থাকতে পারে যে এটা আবার কি হলো। সেটা হলো কি যে এখানে দেখতে হবে যে পরিমাণ কয়টা। একটা পরিমাণ হলে ভার্বটা তো সিঙ্গুলারই হবে। আবার যদি একটা দৈর্ঘ্য হয় তাহলে ভার্বটা তো সিঙ্গুলারই হবে। একটা দূরত্ব, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়ার দূরত্ব যদি একটা হয় তাহলে তো ভার্বটা সিঙ্গুলারই হবে। যেমন দেখো, 50 মাইলস বি এ লং ডিস্টেন্স। 50টা মাইল একটা অনেক বড় দূরত্ব, অনেক দীর্ঘ একটা দূরত্ব। তা দূরত্ব ঠিক আছে, এখন মনে হতে পারে মাইলস আছে, মাইলস প্লুরাল আছে, বহুবচন আছে, তাহলে তো এখানে আর হবে। মাইলটা সিঙ্গুলার, মাইলসটা প্লুরাল, তাহলে এখানে আর হবে। অথচ হয়েছে, দেখতে পাচ্ছি অ্যান্সার ইজ হয়েছে। ইজটা কেন হয়েছে? মনে করো যে ঢাকা থেকে চট্টগ্রাম, এখানে মনে করো যে 100 মাইলস, 100টা মাইল আছে, কিন্তু দূরত্ব তো একটা, ঢাকা টু চিটাগাং অথবা ঢাকা টু চট্টগ্রাম। যেহেতু দূরত্ব একটা, ডিস্টেন্স একটা, সেই জন্য ভার্বটা সিঙ্গুলার। এই দূরত্বের মধ্যে আমাদের 50 মাইল থাকতে পারে, 100 মাইল থাকতে পারে, কিন্তু ডিস্টেন্স বা দূরত্ব তো একটা। যেহেতু দূরত্ব একটা, সেই জন্য ভার্বটা সিঙ্গুলার। সেরকম একইভাবে দেখো, $100 ইজ মাই ক্যাশ। এখানে ডলার্স আছে, প্লুরাল, এখানে মনে হবে যেটা আর হবে না, কিন্তু হবে এখানে ইজ হবে। ইজ হবে কেন? কারণ এখানে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা আমার কাছে আছে। যে আমার কাছে একটা পরিমাণ আছে, সেই পরিমাণটা হলো $100। ওই পরিমাণের মধ্যে 100টা টাকা থাকতে পারে, 100টা ডলার থাকতে পারে, কিন্তু আমার পরিমাণ তো একটা। আমার কাছে বর্তমানে পরিমাণ একটা, সেটা হচ্ছে $100। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বা একটা নির্দিষ্ট দূরত্ব বোঝাতে গেলে ভাগটা অবশ্যই সিঙ্গুলার হবে। এখন আবারও বলে দিচ্ছি যে মনে হতে পারে যে খালি কি বি ভার্বই আসবে। বি ভার্ব যদি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে ইজ হবে, আর পাস্ট টেন্সে ওয়াজ হবে। আর অন্য কোনো ভার্ব থাকলে সেই অনুযায়ী টেন্স অনুযায়ী আমাদের বসাতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমাদের এম ইজ আর আসবে, প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ অথবা হ্যাজ আসবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে বি ভার্ব হলে ওয়াজ অথবা ওয়্যার আসবে। সেটা টেন্স অনুযায়ী আমাদের বসাতে হবে, কিন্তু যে টেন্সেই বসানো হোক না কেন, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হতে হবে। ভার্বটা কিন্তু ওই থার্ড পারসন সিঙ্গুলার ধরে আমাদের কিন্তু ভার্বটা সিঙ্গুলার বসাতে হবে। যেহেতু একটা পরিমাণ বা একটা দৈর্ঘ্য বা একটা দূরত্ব আছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? বোঝা গেল সবার? জি স্যার। আচ্ছা, এই নিয়মগুলোকে একটু মানে সহজ সরল করে মনে রাখবে। আমাদের ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, রেকর্ডেড ক্লাসটা সবসময় রিভিশন করবে, বারবার দেখবে। তোমাদের এইচপি দ্বারা যেটা অ্যাপ্লিকেশন দিলাম, অ্যাপ্লিকেশন ফর কম্পিউটার ক্লাস এবং অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং অ্যান ইলেকটিভ সাবজেক্ট, এই দুটো অ্যাপ্লিকেশন করে যে কোনো একটা লিখবে, একটা লিখে মোবাইলে ছবি তুলে তোমাদের মেসেঞ্জার গ্রুপে অবশ্যই দিয়ে দেবে। এখানে মানে আমাদের এই পরবর্তী 29-এ যেটা বলছে, অনেক দেখতে পাচ্ছি যে কঠিন শব্দ ব্যবহার করছে। আসলে ইংরেজি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আমি মনে করি যে দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সহজতম ভাষা। এখানে কোনো আকার, রসিকার, দীর্ঘিকার কিছুই নেই। কিন্তু এরা লেখার সময় শব্দগুলোকে একটু কঠিন করে ফেলে। এখানে অবশ্য নন রেফারেন্সিয়াল দেয়ারের কথা বলেছে। এটা আসলে কি? সেটা হচ্ছে এখানে শুধু দেয়ারের কথা বলেছে, আমি জানি না শুধু দেয়ারের কথা কেন বললো, হেয়ারও আছে, HERE, হেয়ার মানে এখানে, আর দেয়ার মানে হলো সেখানে। এখন কথা হচ্ছে সাবজেক্ট হিসাবে যদি হেয়ার অথবা দেয়ার বসে, তাহলে
অবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসাতে হবে। আমাদের নরমালি জানি যে আমরা সাবজেক্টকে দেখে ভার্ব বসাই, কিন্তু যখন দেয়ারটা সাবজেক্ট হবে অথবা হেয়ারটা সাবজেক্ট হবে, তখন অবজেক্টকে দেখে ভার্বটা বসাতে হবে। অবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, আর অবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। যেমন দেখতে পাচ্ছ দেয়ার বি এ ফুড অন দ্য টেবল, এখানে দেখা যাচ্ছে দেয়ার আছে সাবজেক্ট, তাহলে এখানে আমি কি ইজ বসাবো না আর বসাবো, সেটা বুঝবো কিভাবে? সেটা বুঝবো হচ্ছে অবজেক্ট কি আছে। অবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, আর অবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। তাহলে এখানে আমাদের অবজেক্ট কি আছে? এ বুক, একটি মাত্র বই। তা একটি বই তো সিঙ্গুলার, তাহলে এখানে আমাদের অবশ্যই বি ভার্ব হিসেবে ইজ হবে। এই যে ইজ হচ্ছে, এখানে আর দেওয়া যাবে না, ইজ দিতে হবে, কারণ এখানে অবজেক্ট হচ্ছে এ বুক, একটি বই। এই যে একটি বই এ বুক, এই জন্য ইজ হচ্ছে। আর যদি পাস্ট টেন্সে ব্যবহার করতে হয় তাহলে ওয়াজ হবে। এই যে দেয়ার ওয়াজ এ বুক, একটি বই ছিল, কারণ এখানে অবজেক্টটা সিঙ্গুলার। আর যদি অবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছি যে দেয়ার বি ম্যানি পিপল ইন দ্য রুম, এখানে কিন্তু দেয়ারটা সাবজেক্ট, অবজেক্ট কিন্তু দেখা যাচ্ছে ম্যানি পিপল। তো যেহেতু ম্যানি পিপলটা অবজেক্ট আর এটা দেখা যাচ্ছে প্লুরাল, তাহলে এখানে আমাদের ভার্বটা প্লুরাল হবে। তাহলে সেজন্য আমাদের প্রেজেন্ট টেন্সে হলে আর হবে, আর পাস্ট টেন্সে হলে ওয়্যার হবে। সেজন্য সাবজেক্ট হিসেবে হেয়ার অথবা দেয়ার যেটাই থাকুক, আমাদের যখন সাবজেক্ট হিসেবে একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে, তখন অবজেক্টকে দেখে আমাদের ভার্বটা বসাতে হবে। অবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, আর অবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। হেয়ার এবং দেয়ারের নিয়মটা বোঝা গেল। হেয়ার এবং দেয়ার জি নিয়মটা স্যার, বুঝতে বুঝতে পেরেছো? পারছি। আচ্ছা, এই নিয়মটা আমি জানি না যে 31 খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আহ, এই নিয়মটাকে এত পরে দিল তারা। এখানে হচ্ছে যে এই শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কথাটা অনেক আগে আসার উচিত ছিল, এখানে 31-এ তারা দিয়ে দিয়েছে। এখানে শব্দগুলো অবশ্যই মনে রেখো। যেমন এখানে অলওয়েজ আছে, এভরিডে, নরমালি, সামটাইমস, অফেন, রেগুলারলি, ডেইলি, জেনারেলি। এই শব্দগুলো কোনো একটি বাক্যে বসলে ওই বাক্যটাকে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বানাতে হবে। ওই সেন্টেন্সটাকে অবশ্যই আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। যেমন দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে রুচিতা অলওয়েজ ফিল টেনশন, এই যে অলওয়েজ আছে, তাহলে অলওয়েজ থাকলে আমাদের অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বা সহজ ভাষায় বলতে প্রেজেন্ট নাম্বার 1, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট নাম্বার 1। তাহলে এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয়, আর দেখা যাচ্ছে যে রুচিতা, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার, একদিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আবার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তো অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস দিতে হবে। তাহলে সেক্ষেত্রে ফিলটা হয়ে যাবে ফিলস, এই ফিলটা হয়ে যাবে ফিলস। এই যে দেখতে পাচ্ছ উত্তরে লেখাই আছে, অ্যান্সারে লেখা আছে, ফিলটা হয়ে গেছে ফিলস। আমরা জানি যে ভার্বের সাথে এস বা ইএস দিতে হলে শর্ত তো হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস দিতে হবে। তো সেই কাজটাই কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ যে এখানে অলওয়েজ থাকার কারণে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়েছে, সে রুচিতা, সে থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য ভার্বের সাথে এস বা ইএস দেওয়া হয়েছে। হ্যাঁ, নিয়মটা বুঝতে পেরেছে সবাই? 31। জি স্যার। আচ্ছা, এরপরে এই যে 33 নিয়মটা একটু ভালো করে মনে রেখো। এখানে 33-তে খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে ইংলিশে কিছু আহ, অধিকাংশই ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ। এখানে অবশ্য দিয়েছে প্রায় সবগুলোরই এক্সাম্পল বা উদাহরণ দিয়েছে। সেটা হচ্ছে এই ফ্রেজ গুলোর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিতে হয়। এই ফ্রেজ গুলোর পরে আমাদের অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিতে হয়। এখন ফ্রেজ গুলো আমাদের এখানে আছে, লেখা আছে।